লেসন 6 দ্য সি, রিটেন বাই জেমস রিভস। এটা একটি পোম যেটা আমরা পড়ব। এই পোমটার মিনিং আমাদেরকে একটু বা এর পড়তে গেলেও আমাদের একটু সমস্যা হয় সাধারণত স্টুডেন্টদের। তার কারণ এটা একটু অন্য ধরনের কবিতা। অন্য ধরনের কবিতা বলতে সাধারণ আমরা যে কবিতা এতদিন পড়ে এসেছি বা পড়েছি তাতে তার অর্থটা প্রায় অনুধাবন করা যায়, কিন্তু এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা রাদার পোয়েটিক কিছু ডিভাইস, পোয়েমের কিছু পোয়েটিক ডিভাইস বা রেটরিক্যাল ডিভাইস আমরা এখানে বা পোয়েট এখানে ইউজ করেছেন। তো সেটা যদি আমরা না জানি তাহলে এই কবিতার যে অর্থটা সেটা আমরা বুঝতে পারবো না। তো সর্বপ্রথমেই বলি যে এটা একটা মেটাফরিক্যাল পোম। এই মেটাফরিক্যাল বা মেটাফোর জিনিসটা কি না, কবি সাধারণত তোমরা সাহিত্য তো পড়েছো এতদিন, তাহলে দেখবে যে অনেক কিছু তোমাকে চাঁদের মতো সুন্দর বা তোমাকে কি বল বা যে তাকে সে তো পর্বতের মতো লম্বা। তাহলে এই যে তুলনা করা, এই তুলনা করার যদি দুটি সেম জিনিসের মধ্যে তুলনা করা হয় একটা, আর একটা দুটো বৈসাদৃশ্য জিনিসের মধ্যে তুলনা করা হয়, অর্থাৎ যার সাথে তুলনা হয় না। যদি আমি আমার কারোর মুখের সৌন্দর্যের সাথে চাঁদের সৌন্দর্যের তুলনা করা তো যায় না, দুটো বিসাদৃশ্য জিনিস। তো সেরকমই এখানে দুটো বিসদৃশ জিনিসের সঙ্গে তুলনা করা বুঝিয়েছেন কবি। তো আমরা যখন কবিতাটি পড়ব, কবিতাটি পড়তে পড়তে আমরা জানতে পারবো যে সেই তুলনাটা কাদের মধ্যে হয়েছে। একটা হিন্ট এখান থেকে আমরা টাইটেল থেকে পাচ্ছি যে দ্য সি যখন বলেছে তাহলে কবিতাতে দ্য সি এর সঙ্গে নিশ্চয়ই তুলনাটা করা হয়েছে। চলো আমরা তাহলে পোমটা স্টার্ট করি। পোমের আমরা 3টে স্ট্যান্জা পড়ব। ফার্স্ট স্ট্যান্জা স্টার্ট করছি। দ্য সি ইজ আ হাংরি ডগ। দেখো তাহলে প্রথম স্ট্যান্জার প্রথম লাইনেই আমরা বুঝে গেলাম যে এই মেটাফরটা কাদের মধ্যে করা হয়েছে, কি না দ্য সি আর হাংরি ডগ, অর্থাৎ সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। জাইন্ট অ্যান্ড গ্রে, এবার সি সম্পর্কে বিবরণ দিচ্ছে সেটা কিনা দানবীয় বা দৈত্যাকার এবং ধূসর। তোমরা নিজেরাও দীঘা পুরীতে গিয়ে দেখেছো সমুদ্রের জলটা কেমন দেখতে। হি রোলস অন দ্য বিচ অল ডে, অর্থাৎ সেই সমুদ্র সারা দিন যাবৎ কী করে না সারা দিন ধরে সে ওই বিচে বা সমুদ্র তটে গড়াগড়ি বা গোল গোল করে ঘুরপাক করে লুটোপুটি খায়। তাহলে এই হি কথার বলতে দেখো হি একটা পার্সোনাল প্রোনাউন আমরা গ্রামারে পড়েছি। তাহলে এই হি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, দেখো দ্য সিকে। তাহলে তোমরা আগেই পড়েছো যে যখন কোনো নির্জীব বস্তুর ওপর কবি বা লেখক প্রাণ প্রতিষ্ঠা করেন বা প্রাণসত্তা দান করেন তখন সেটাকে কি বলা হয় না পার্সনিফিকেশন। তাহলে আমরা এখানে একটা রেটরিক্যাল ডিভাইস পেলাম যে কবি সিকে পার্সনিফাই করেছেন, তাই এটা হচ্ছে পার্সনিফিকেশনের একটা এক্সাম্পল। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ, অর্থাৎ উইথ হিজ বলতে এখানে সেই সি, তাহলে সিয়ের সেই ঘষ্টানো দাঁত, অর্থাৎ সে কর্মর করা বা ঘস করা তার দাঁত, অ্যান্ড শ্যাগি জ রুক্ষ চোয়াল নিয়ে কী করছে আর আপান আর হি নজ, এখানে জিটা সাইলেন্ট থাকবে, উচ্চারণ হবে নজ। তাহলে ঘন্টার পর ঘন্টা ধরে সে কামড়াতে থাকে। সে কি কামড়ায় তাহলে, দ্য রামলিং টামলিং স্টোনস, সেই গুড়গুড় করে পড়তে থাকা বা সেই সমুদ্র তটের পাশে থাকা পাথরগুলোকে কিসের মতো চেবায়, দেখো পরে বলছে অ্যান্ড বোনস অ্যান্ড বোন, হাড়ের মতো। তাহলে এখানে যদি আমি এই যে লাইনগুলো পড়লাম সেই লাইনগুলোর মানে যদি একেবারে বলতে যাই তাহলে কীরকম হবে না সেই সমুদ্ররূপী কুকুরটি বা বলা চলে সমুদ্রটি তার সেই ঘষ্টানো দাঁত এবং সেই রুক্ষ চোয়াল নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে সেই গুড়গুড় করে ঠোকাঠুকি করা পাথরগুলোকে সে কী করে বা পাথর স্টোনগুলোকে সে হাড়ের মতো ঘন্টার পর ঘন্টা ধরে চিবিয়ে যাচ্ছে যেন। তাহলে এইতে কী ইমেজিরি আসছে দেখো আমাদের মনে, যে ওই সমুদ্রের যখন জলের ঢেউ বা তোড় যখন এসে আছড়ে পড়ছে সমুদ্র তটে তখন তার আশেপাশের যে পাথরগুলো আছে সেগুলো সেই জলের ঝাপটায় কখনো নড়ে ওঠে বা এবং এই সমুদ্রের যে স্রোত এটা তো আর একটা সময় আসে আর একটা সময় এসে থেমে যায় তা তো নয়, কারণ প্রতিনিয়তই এসে যাচ্ছে। এখানে আমরা যে লাইনটা একটা বললাম দ্য রামলিং টামলিং স্টোনস, দেখো এই লাইনেও আমরা কবি একটা রেটরিক্যাল ডিভাইস ইউজ করেছে। আগে বুঝে নেই রেটরিক্যাল ডিভাইসটা, তারপরে তার নামটা বলছি। দেখো রামলিংয়ের ইউ, আবার দেখো টামলিংয়ের ইউ, আর রামলিংয়ের দেখো এলের পরে আই, টামলিংয়ের দেখো এলের পরে আই। তাহলে যখন এই দেখো ছন্দ করার জন্য পরস্পর যখন দুটো শব্দে দেখো ইউ আর আই এগুলো কি আমরা জানি ভায়েল অ্যালফাবেটে,
তাহলে এই ভায়েল সাউন্ডের যখন পরপর দুটো শব্দের মধ্যে রিপিটেশন হয় কিসের জন্য, না কোনো ছন্দ তৈরি করবার জন্য, তখন তাকে বলা হয় অ্যাসোনেন্স। এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো, দ্য জায়েন্ট সি ডগ মোনস, সেই দৈত্য বা দানবীয় সেই সমুদ্র কি করে, মোনস গোঙায়, লিকিং হিজ গ্রিজি পজ, এবং সে যেন তার সেই থাবাকে অর্থাৎ তৈলাক্ত করে রাখে চাটতে চাটতে। দেখবে এখানে তোমাদের যদি কোনো পোষ্য থাকে অর্থাৎ কুকুর, বা যদি এমনি কোনো স্ট্রে ডগও দেখো যারা রাস্তায় থাকে, বাইরের কুকুর যায়, তাদের দেখবে তারা তাদের ওই গা বা শরীর বা থাবাটাকে চেটে চেটে পরিষ্কার করে রাখে জিভ দিয়ে। ঠিক এখানেও তাহলে তাহলে সমুদ্রের সঙ্গে কুকুরের এই সিনারিওটা কী করে তুলনা করা হচ্ছে, না সমুদ্র যখন সেই তার ঢেউ নিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ছে, তখন তো তার সেই চারিদিকে নতুন জলের আঘাতে লেগে সেই জায়গাটা কি হচ্ছে, তৈলাক্ত বা চকচকে হচ্ছে সমুদ্রের জলের দ্বারা। তাই এখানে এই তুলনাটা করা হয়েছে। তাহলে প্রথম স্ট্যান্জাটা বোঝা গেল। তাহলে নেক্সট এবার সেকেন্ড স্ট্যান্জা। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, যখন সেই রাত্রির বাতাস গর্জন করে ওঠে, অর্থাৎ এমনিই তো সমুদ্রের যে বাতাস বা বয় বা সমুদ্রস্রোত বয় তার একটা আওয়াজ এমনিই পাওয়া যায়। যখন রাত হবে চারিদিকে নিস্তব্ধ, তখন সেই রাত্রের বাতাসের আওয়াজ আরও তীব্রতর হবে। বিশেষ করে কখন, না অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড। রক্স বলতে এখানে কিন্তু দোলা বা দোল খাওয়া, অর্থাৎ যখন সেই মানে ঝড়ের মেঘেদের মধ্যে চাঁদ দোলা খায়। এখন এই চাঁদ দুলন্ত বা হচ্ছে দোলা খাও অর্থে কেন বলেছে, না তার কারণ যখন মেঘের আচ্ছাদনে অর্থাৎ ঝড়ের রাতে যখন মেঘের আচ্ছাদনে যখন মেঘরা এলোমেলোভাবে উড়ে বেড়ায় হাওয়ায়, তখন কখনো চাঁদ একবার দেখা যায় একবার দেখা যায় না, কিছু অংশ দেখা যায় কিছু অংশ দেখা যায় না। তাই বলছে যখন সেই ঝড়ের রাতের বাতাস গর্জিত হয় এবং সেই ঝোড়ো মেঘের মধ্যে বা মেঘেদের দ্বারা ওই চাঁদ দুলিত হয় বা আন্দোলিত হয়, হি বাউন্স টু হিজ ফিট, যেন সে তার পায়ের ওপর ভর দিয়ে লাফিয়ে ওঠে, অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফ, যেন সে শোকাশুকি করে। দেখবে এটা দেখো কুকুরের সঙ্গে মানে একটা হচ্ছে ডগের ক্যারেক্টারিস্টিক বা একটা বিহেভিয়ারের সঙ্গে তুলনা করে কিন্তু কবি সি এর বিহেভিয়ারকে হচ্ছে বলেছেন বা দেখিয়েছেন। দেখো যেমন একটা কুকুরও দেখবে শোকাশুকি করে, বা ধরো হঠাৎ করে কিছু হলে, বা ধরো কেউ ধরো একটা অচেনা কোনো ব্যক্তি বা ধরো রাতের কেউ একটা ধরো হেঁটে যাচ্ছে, তখন হঠাৎ করে সেই কুকুরটা ধরো এমনি বসেছিল, হট করে হচ্ছে সে উঠে গিয়ে দাঁড়িয়ে তার পায়ে দাঁড়িয়ে এরকম করে তার দিকে এরকম শোকাশুকি করছে। ঠিক সেরকমই স্টর্মি ক্লাউড মানে একটা সাধারণত এই পরিবেশ তো সবসময় থাকে না, তাহলে একটা আগন্তুক বা একটা মানে কি বলবো একটা অসময় এসেছে, ঠিক সেই সময় এরকম একটা স্টর্মি ক্লাউডের বা একটা এই ন্যাচারাল ক্লাইমেটের টাইমে সেই সমুদ্রও কী হয়েছে, ফুলে ফেপে উঠেছে জলে, এবং সে যেন এমনভাবে চারিদিকে জলোচ্ছ্বাস করছে যেন সে মনে হচ্ছে চারিদিকে শোকাশুকি করে বেড়াচ্ছে। শেকিং his wet sides over the cliffs and howls and hollows long and loud. শেকিং হিজ ওয়েট সাইডস, অর্থাৎ হিজ বলতে এখানে আমি আগেই বলেছি পার্সোনাল প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, তাই সেটা হচ্ছে আমাদের সিকে বুঝিয়েছে। তাই সেই সমুদ্র কী করছে, তার যে ভিজে সাইডগুলো আছে বা প্রান্ত সেগুলোকে ঝেড়ে নিচ্ছে বা ভিজিয়ে দিচ্ছে কি ওভার দ্য ক্লিফস, অর্থাৎ সেই পাহাড়ের প্রান্তে। তাহলে আমি যদি একটু কল্পনা করে দেখি বা মনে করি, সমুদ্র ধরো সবসময় যে সমুদ্র বীচের চারপাশে যে সমতল ভূমি হবে তার তো মানে নেই, সমুদ্রের কাছাকাছি কোনো একটা পর্বতের পাদদেশও থাকতে পারে। তাই সেই পর্বতের পাদদেশে সেই বাড়ন্ত উচ্ছ্বাসের জল বা সমুদ্রের ঢেউয়ের জল সেখানে ছিটিয়ে পড়ছে এবং সেই জায়গা ভিজিয়ে দিচ্ছে। এবার কুকুরের ইমেজারিতে আসো, যখন কুকুর কোনো জলে বা ভিজে যায় তখন দেখবে সে গা ঝাড়া দিয়ে তার জলটা ঝেড়ে ফেলে, ঠিক সেরকমই মনে হচ্ছে সেই বাড়ন্ত সমুদ্রের জলও ঝেড়ে ফেলার জন্য সে যেন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে আশেপাশের পাহাড়ের পর্বতের ঢালে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এবং সে যেন চিৎকার, হাউলস অর্থাৎ চিৎকার করে উঠছে, তার সেই চিৎকার ধ্বনি লম্বা এবং উচ্চস্বরে বা তারস্বরে হচ্ছে। এই যে শেষ যে লাইনটা পড়লাম, অ্যান্ড হলোজ অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এখানেও কিন্তু কবি একটি পোয়েটিক ডিভাইস ইউজ করেছে। আগে বোঝাই তারপরে তার নামটা বলছি। দেখো হাউলস, হলোজ, তারপরে দেখো লং অ্যান্ড লাউড। তাই দেখো হচ্ছে হাউলসের এইচ, হলোজের এইচ, আবার লাউডের এল, লংয়ের আবার এল, লং আর লাউডের হচ্ছে এল।
তাহলে যখন এই এইচ এবং এল এগুলো কি, এগুলো কনসোনেন্ট সাউন্ড। তাহলে যখন কবিতায় পরপর কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয় তখন তাকে বলা হয় অ্যালিটারেশন। কি বললাম? অ্যালিটারেশন। কিন্তু একটা দেখো পার্থক্য আছে, যখন কনসোনেন্ট এই ভায়েলের সাউন্ডের রিপিটেশন হচ্ছে পরপর দুটি শব্দের ছন্দ বোঝানোর জন্য, তখন তাকে বলা হচ্ছে অ্যাসোনেন্স। আর পরপর হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হলে তখন বলা হয় অ্যালিটারেশন। কিন্তু মেজর ডিফারেন্সটা কি দুজনের মধ্যে? অ্যাসোনেন্স অলওয়েজ হচ্ছে ওয়ার্ডের মাঝখানে বসবে, আর অ্যালিটারেশন অলওয়েজ ওয়ার্ডের শুরুতে বসে। দেখো তাই জন্য হাউলস অ্যান্ড হলোস, লং অ্যান্ড লাউড, এল আর এইচ ফার্স্টে বসেছে। তাহলে আমাদের দুটো স্ট্যান্জা ক্লিয়ার। দুটো স্ট্যান্জায় কবি একেবারে ভালোভাবে একটা রূপরেখা নিরূপণ করেছে তার মেটাফরিক্যাল ওয়ে বা প্রেজেন্টেশনের মাধ্যমে, যেখানে তিনি সমুদ্রকে একটি কুকুর বা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছে। এবার আমাদের লাস্ট স্ট্যান্জা বা থার্ড স্ট্যান্জা আমরা শুরু করব। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে বা জুনের শান্ত দিনের, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, যখন সেই ডিউন মানে হচ্ছে বালিয়াড়ি বা বালিয়াড়ির মধ্যে বা সমুদ্র সৈকতের যে বালিতট, সেই বালিতটের মধ্যে যে ঘাসগাছালি বা হচ্ছে আগাছা, সেই আগাছাও যেন প্লে নো মোর দেয়ার রেডি টিউন, তারা নিজেদের সেই নলখাগড়ার গান আর বাজায় না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ। আচ্ছা, আগে এইটুখানি তিনটে অংশের মানেটা বলি, তারপরে ওটা বুঝিয়ে তারপরে এটাই যাচ্ছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই যে রিডি টিউন, রিড শব্দের অর্থ হচ্ছে আগাছা বা নলখাগড়া, মানে ওরকমই আগাছা জাতীয়, তাদের গান কি করে হয়? তাই দেখো, অন্য সময় যখন ধরো ফরেস্ট বা বনের মধ্যে এই গাছগাছালি, আগাছা আর এর মধ্যে দিয়ে যখন বাতাস প্রবাহিত হয়, তখন বিভিন্ন বাধা পেয়ে একটা আওয়াজ পাওয়া যায়। সেই আওয়াজটাকেই এখানে টিউন বা সুর বলেছে। তাই বলছে সেই মে এবং জুনের সেই শান্ত দিনগুলোতে সেই ডাংহিল বা ডাঙের ওপর, অর্থাৎ বালিয়াড়ির ওপরে আগাছারাও যেন তাদের সেই যে সুর তারা বাজায় বা যে সুর তারা শোনায়, সেই সুরও সেই সময় বাজে না। কোন টাইমে? মে অর জুনের সেই শান্ত দিনগুলিতে। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার দুই থাবার মাঝে তার মাথায় রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, সে শুয়ে আছে সেই বালুকাময় তটে, সো কোয়াইট হি স্কার্সলি স্নোর্স, এতটাই নিস্তব্ধ, এতটাই শান্ত যে তার নাক ডাকার বা নাসিকাধ্বনির আওয়াজও প্রায় শোনা যায় না বললেই চলে। শেষ তিনটে লাইনে তাহলে কবি কি বোঝাতে চাইলো না, দেখো যখন ক্লান্ত কুকুর দেখবে ছোটাছুটির পর দেখবে যখন সে ক্লান্ত হয়ে যায়, তখন দেখবে সে তার সামনের দুটো থাবা রেখে মাথা নিচু করে বিশ্রাম নেয়। ঠিক এখানেও সেরকমই সেই যেন বলছে যেই সমুদ্র এত সক্রিয়তার পর মে জুন মাসের সময়ের দিকে যখন সমুদ্রের একটা শান্ত ভাব বিরাজ করে, দেখে মনে হচ্ছে যেন সেই সমুদ্রও যেন সেই ক্লান্ত হয়ে যাওয়া কুকুরের মতো তার থাবা দুটো দুপাশে রেখে তার মাথা নত করে একটা শান্ত স্নিগ্ধ একটা সমুদ্রের স্রোত যেন রয়েছে। এবং এতটাই শান্ত স্রোত যে তার যে স্রোতের যে ঢেউয়ের আওয়াজ, সেই আওয়াজ প্রায় শোনা যাচ্ছে না, নেগোশিয়েবল, শোনা যাচ্ছে না বললেই চলে, এতটা শান্ত। তাহলে আমরা এই গোটা যে পোয়েমটা পড়লাম, এই পোয়েমটার যে প্রথম দুটো স্ট্যান্জায় আমরা দেখলাম সি বা এই হাংরি ডগের সঙ্গে তুলনা করা যে সমুদ্র, সেই সমুদ্রের একটা অ্যাক্টিভ বা সক্রিয় রূপ, এবং পরের অর্থাৎ লাস্ট স্ট্যান্জায় আমরা কি দেখলাম, তার একটা রেস্ট অর্থাৎ ইনঅ্যাক্টিভ বা অসক্রিয়তা আর রূপ বা নিষ্ক্রিয়তা, অসক্রিয়তা হয় না, নিষ্ক্রিয়তার একটা রূপ। তাহলে